আসসালামু আলাইকুম। আজ ১০ই আগস্ট। আজকে সকাল থেকেই বাংলাদেশের উচ্চ আদালত প্রাঙ্গণ ছিল উত্তপ্ত। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং একজন নতুন প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তবে এখনো ছাত্র জনতা দাবি করছে যে অ্যাপিলেট বিভাগের সকল বিচারপতিগণ পদত্যাগ করবেন এবং একই সাথে হাইকোর্ট ডিভিশনের বিতর্কিত বিচারপতিরাও পদত্যাগ করবেন। আশা করব যত দ্রুত সম্ভব সৎ, নিরপেক্ষ ও যোগ্য আইনজ্ঞদের নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন পুনর্গঠিত হবে। এরকম একটি সৎ, যোগ্য, নিরপেক্ষ বিচার বিভাগ যার প্রতি থাকবে দেশের সকল স্তরের জনগণের আস্থা, তার মাধ্যমেই সম্ভব হবে দেশে সুবিচার নিশ্চিত করা। এখন আমি কথা বলতে চাই দেশে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড এবং নিকট অতীতের গুম খুনের ঘটনাসমূহ এবং বিপ্লবের পর দেশের বিভিন্ন স্থান থেকে সংখ্যালঘু নির্যাতনের যেসব ঘটনার খবর আসছে এসব নিয়ে। এরূপ প্রত্যেকটি ঘটনাই মানবতা বিরোধী অপরাধ। এসব অপরাধের দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। ভুক্তভোগীরা এবং তাদের পরিবারেরা এ অধিকার রাখেন যে এসব ঘটনার জন্য তারা সুবিচার পাবেন। যেহেতু বাংলাদেশে অলরেডি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, আমি প্রস্তাব করব যে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সমূহকে পুনরায় সক্রিয় করা হোক। প্রয়োজনে দেশের প্রতিটি বিভাগে এবং জেলায় এসব ট্রাইব্যুনালের শাখা চালু করা যেতে পারে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবশ্যই যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যা, গুম, খুন, সংখ্যালঘু নির্যাতনের মতো মানবতা অপরাধকারীদের সুবিচার নিশ্চিত করতে হবে। এখন সম্প্রতি আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। দেখলাম যে গোপালগঞ্জ জেলায় বেশ কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক সেনাবাহিনীর একটি গাড়িতে আক্রমণ করেছে, সেনাবাহিনীর অস্ত্র লুট করে নিয়েছে। আমি বিশ্বাস করি এ ধরনের ঘটনা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এসব কিছুই দেশবিরোধী একটি চক্রান্তের অংশ। এসব চক্রান্তের মাধ্যমে দেশ বিরোধীরা চায় যে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। বাংলাদেশে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা পৃথিবীর সকল দেশ থেকেই অভিনন্দন পেয়েছে। সবাই নতুন, উন্নত, প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এই অবস্থায় চক্রান্তকারীরা দেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে দেশকে জরুরি অবস্থা বা সেনা শাসনের মতো পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। আমরা যেমন দেখেছি স্বৈরতন্ত্র দেশের মানুষের কল্যাণ ব্যাহত করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, ঠিক তেমনি জরুরি অবস্থা বা প্রত্যক্ষ বা পরোক্ষ সেনা শাসন দেশের কোনো প্রকার সমস্যার কোনো রকম সমাধান হতে পারে না। এ কথার সত্যতার সুস্পষ্ট উদাহরণ বর্তমান দুর্দশাগ্রস্ত পাকিস্তান বা মিয়ানমার।
পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মোশাররফকে হতে হয়েছিল দেশদ্রোহিতার দায়ে দণ্ডিত। যদিও তার পরবর্তী পরোক্ষ সামরিক শাসকেরা তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু তার বাকি জীবনটা কাটাতে হয়েছিল লোকচক্ষুর অন্তরালে। আজও সে দেশের পরোক্ষ সামরিক শাসকরা পায় না বিশ্ব দরবারে কোনো গ্রহণযোগ্যতা। পরাশক্তিদের ছোটখাটো অনুদান, অনুকম্পায় তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা এসব অনুদান, অনুকম্পা পায় দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে। তার বিপরীতে বাংলাদেশ রেখে চলেছে এক গৌরবাত্মক উদাহরণ। বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে স্বৈরতন্ত্র এবং সামরিক শাসনকে। আমি বিশ্বাস করব যে দেশের বৃহত্তর জনগণের আস্থাভাজন, সৎ, ন্যায়পরায়ণ, অভিজ্ঞ, বিজ্ঞ লোকদের নিয়ে গঠিত বিচার বিভাগ এবং আমাদের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের অগ্রযাত্রাকে নিশ্চিত করবেন। আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশ সকল ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকবে। দেশ জরুরি অবস্থা, স্বৈরশাসন, সেনাশাসন এ ধরনের বিরূপ পরিস্থিতির হাত থেকে রক্ষা পাবে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উজ্জ্বল, প্রগতিশীল দেশ হিসাবে পরিচিতি লাভ করবে, যেখানে ধর্ম, শ্রেণী, পেশা, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।